নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 জন সাংসদ। প্রায় 20 মিনিট বৈঠক হয়েছে তাদের। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, সংবিধানে নিয়ম রয়েছে। मैंने और हमारा शायद 9 MP लोकसभा राज्यसभा मिला के 10 मेंबर का डेलीगेशन हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ। हमारा मेमोरेंडम का कॉपी आपको मिल जाएगा बाद में। फ्रॉम पार्टी ऑफिस दे विल डिस्ट्रीब्यूट यू। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है, आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट आल्सो हैज द शेयर। तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द पुअर पीपल। दैट्स वाई हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। একদিকে যখন মুখ্যমন্ত্রী বৈঠক করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তখন নবান্নে গেলেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে কি বার্তা দিয়েছেন তিনি শোনাবো। পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। দেখা হয়েছে চিফ সেক্রেটারি সচিব মুখে দেখা হয়েছে। আমরা আপনাদেরকে অডিও রেকর্ড আমাদের বক্তব্যের এবং ছবি পোস্ট করে দিচ্ছি, পেয়ে যাবেন। আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 MLA, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে PA to CS কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা বলছেন, এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি।
মোদী মমতা বৈঠকের আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। 16 মাস পর আবারও মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং জিএসটি বাবদ বকেয়া রয়েছে 1,16,000 কোটি টাকা। সেই নিয়ে আজকের বৈঠক হয়েছে, আর তার আগেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছলো বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠি। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি অন্যায় করেননি। মিমিক্রি একটি শিল্প। উল্লেখ্য, মঙ্গলবার সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যানকে মিমিক্রি করে বিতর্কের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। I have never any intention to hurt anyone. Dhankar Saab is also in my profession. He is a senior than me. He is also senior advocate. I am also senior advocate. In our profession, we never hurt anyone. I did not intend to do it. But if he is hurt, then I do not know why he is taking it on his shoulder itself. I do not know, because my question is, if he thinks that there is similarity between the behavior of him and myself, then my question is, does he behave in this way in the Rajya Sabha? I have a great respect for Dhankarji. One type of art. Mimicry has been done by also the Honorable Prime Minister in the Lok Sabha itself. I can show you the video. He has done it in the last term in 2014 to 2019 in the Lok Sabha itself. But everyone has taken it as okay. It's not seriously. But if anyone takes it seriously, I am helpless. দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার যখন মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, ঠিক বুধবার সকালেই নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে পৌঁছন। সূত্রের খবর, নবান্নে পৌঁছে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখাও করেছেন। নবান্নে পৌঁছে ভিজিটার্স রুমের একটি ছবি প্রথমে সামনে আসে, যেখানে শুভেন্দু অধিকারী, চন্দনা বাউরি, শঙ্কর ঘোষ, বিশাল লামাদের হাতে পোস্টার বঞ্চিত বাংলার জনগণ। পাশাপাশি দেখা যায় 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত তথ্য লেখা। রাজ্যের আরো এক বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বুধবার সাত সকালেই সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির আয়কর দপ্তরের আধিকারিকেরা। বুধবার সাত সকালে আরেক বিধায়কের বাড়িতে শুরু তল্লাশি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর দপ্তর তল্লাশি শুরু করেছে। কিন্তু কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া শিল্পপতি বাইরনের বাড়িতে আয়কর দপ্তরের নজর পড়ল? সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের নজরদারি। আয়কর দপ্তরের একটি সূত্রের খবর, বাইরনের ব্যবসায়িক গতিবিধি সম্পর্কে বেনিয়মের অভিযোগ সম্বলিত একটি চিঠি জমা পড়েছিল আয়কর দপ্তরে। সেই চিঠির ভিত্তিতেই তদন্তে বেশ কিছু সূত্র পেয়েছেন গোয়েন্দারা। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ধরে চলছে তল্লাশি। বিড়ির কারবারের পাশাপাশি বাইরনের চা বাগানের ব্যবসা যেমন রয়েছে, তেমনই রয়েছে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবসাও। আয়কর দপ্তর সূত্রে খবর, চায়ের বাগান এবং হাসপাতালের ব্যবসা থেকে হওয়া আয়কে একাধিক শেল কোম্পানির মাধ্যমে অন্যত্র বিনিয়োগ করা হয়েছে, আর হিসেবের খাতায় এই দুই খাতে লোকসান দেখানো হয়েছে। সূত্রের খবর, এবছর সেপ্টেম্বরে এই সংক্রান্ত অভিযোগ পায় আয়কর দপ্তর। তারপর আয়কর দপ্তর 3 সদস্যের একটি দল তৈরি করে তদন্তে নামে। সেই দল বাইরনের নামে বেনামে মোট 21টি কোম্পানির হদিশ পায়। তার মধ্যে 17টি কোম্পানির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তারপর গত 26শে নভেম্বর সেই সেল কোম্পানিগুলির চার্টার্ড অ্যাকাউন্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর কর্তারা। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাইরনের স্থাবর অস্থাবর সম্পত্তিতে অভিযানের সিদ্ধান্ত নেন আয়কর কর্তারা।
এই কাজে 13 জন আয়কর আধিকারিকদের নিয়ে একটি দল তৈরি করা হয়। সেই দল মঙ্গলবার রাতেই পৌঁছে যায় মুর্শিদাবাদ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে মোট 30 জনের দল। রাতেই তৈরি হয় অভিযানের নকশা। হাই নিউজ নেটওয়ার্ক। শীতের ভোরে কামালগাজী ফ্লাইওভারের নিচে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু বৃদ্ধার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের তরফে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানা যাচ্ছে শর্ট সার্কিট জেরেই হতে পারে এই ঘটনা। কামালগাজী ফ্লাইওভারের নিচে ছিল একটি ফুলের দোকান, আর তার সঙ্গেই ছিল একটি গুমটি ঘর এবং সাইকেলের গ্যারাজ। সেখানেই থাকতেন ওই বৃদ্ধা। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে সেখানেই ঘুমান তিনি। সাত সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাও দাও করে আগুন জ্বলছে সেই ফুলের দোকান এবং গুমটিতে। দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে যায় গ্যারাজে। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। আমি যখন 7টার সময় আসছি তখন ওই রাস্তা থেকেই আমি খবর পেলাম ওখানে মানে পুড়ে গেছে। তা ওখানে সামনে গিয়ে দেখলাম, দেখছি যে হ্যাঁ সত্যিই তাই। তা গিয়ে আমি উপরটায় উঠে দেখছি হ্যাঁ ওটা একটা বডি, একটু মানে গন্ধও পেলাম পোড়া পোড়া। তখন দেখছি যে হ্যাঁ ওটা একটা বডি। তা ওখানে সব বলা কওয়া করছে এই সব। তারপরে ওখানে কি করে হয়েছে না হয়েছে সেটা আমি আগুন লেগে গেছে কি না সেটা আমি বলতে পারবো না। তার কারণ আমি 7টার সময় যখন আসলাম তখন দেখলাম ওটা পুরোটাই পুড়ে গেছে, এইটুকুনি জানি। তারপরে পুলিশকে মনে হয় কেউ খবর করলো, আমি তো জানি না। তারপরে দেখলাম পুলিশ এলো, পুলিশ এসে বডিটা। বিয়ারিং পরিবর্তনের জন্য এবার পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। মোট 16 বার বন্ধ রাখা হবে এই সেতু। বৃহস্পতিবার রাত 1টা থেকে রাত 3টে পর্যন্ত প্রথমবার বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। সংস্কারের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে এখন আংশিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাস এবং ছোট গাড়ি চলাচল করলেও সেতু দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রোপ এবং রিয়ারিং এর পরিবর্তে বিয়ারিং এর পরিবর্তন করার জন্য এবার সম্পূর্ণ বন্ধ রাখতে চলেছে এই সেতু। অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার রঘুনাথপুর মোড় এলাকায় নাকা অভিযান চালিয়ে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ। ধৃতদের নাম সেন্টু শেখ, সুখচাঁদ হালসানা। ধৃতদের বুধবার পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। আবারও কি ফিরে আসতে চলেছে অতিমারি পর্ব? করোনা ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। চীনে ইতিমধ্যেই অন্তত 7 জনের শরীরে ভাইরাসের নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। কেরলেও এই নতুন উপরূপের সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের, এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোভিড-19 এর এই নতুন উপরূপের ক্ষমতা কেমন, এর নিয়ন্ত্রণী বা প্রতিরোধ ক্ষমতা কি, তা নিয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। উপরূপ JN1 কে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ব্যাখ্যা করেছে তারা। WHO এর দাবি, এই উপরূপের সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তাছাড়াও এই উপরূপটি আগের উপরূপের চেয়ে বেশি ক্ষতিকর নয়, এমনটাও দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।